নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প পাতাচাপা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত গল্প পাতাচাপা। পৃথিবীর ওঁচা পাপই হচ্ছে ওই বড় লোকগুলো। বড়লোক সম্পর্কে কথা উঠলেই আমাদের জম্বুদা এই তীব্র তীক্ষ্ণ মন্তব্যটি নিক্ষেপ করে থাকেন। ওরা হচ্ছে আমাদের শত্রু, দেশের শত্রু, মানব জাতির শত্রু। আমার হাতে যদি পাওয়ার থাকতো, একধার থেকে ওই মিলিয়নিয়ারগুলোকে ফাঁসিতে লটকাতাম। বুঝলি, জেল নয়, জরিমানা নয়, স্রেফ ফাঁসি। ধরো আর ঝুলিয়ে দাও, ব্যাস, জগতের জঞ্জাল দূর হয়ে যাক। বড়লোকদের খুব একটা সুচক্ষে অবশ্য আমিও দেখি না। একখানি প্রার্থিত বাসের জন্যে ৪৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে যখন চোখের সামনে দিয়ে তেল পিছলানো আর আলো পিছলানো গাড়ির শোভাযাত্রা দেখি, তখন মিথ্যে বলবো না, রাগে ব্রহ্মাণ্ড জ্বলে যায়। তবু ওই ফাঁসিতে ঝোলানোর সপক্ষে রায় দিতে বাধে। যতই পাপী পাতকী হোক, লোকগুলো স্ত্রী পুত্র পরিবার আছে, সুখ দুঃখ আশা আনন্দ আছে, মানে মানুষের যা যা থাকে সবই আছে। শুধু জম্বুদা এই সেন্টিমেন্টের মর্যাদা রাখে না। জোর গলায় বলেন, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু নেই ওদের। স্ত্রী নেই, পুত্র নেই, ভদ্রতা নেই, সভ্যতা নেই, চক্ষু লজ্জা নেই, কর্তব্যবোধ নেই, আছে শুধু আকাঙ্ক্ষা আর অহংকার। কথা বাড়াবার ভয়ে চুপ করে থাকলেও কখনো কখনো মৃদু প্রতিবাদ করতে গেছি। তা ভালো বড়লোকও তো আছে জম্বুদা। ভালো বড়লোক? ভালো বড়লোক মানে? তুই যে সোনার পাথর বাটির গল্প ফাঁদতে এলি রে। বড়লোক আবার ভালো হবে? বড়লোক শব্দটার অর্থই তো হচ্ছে নির্লজ্জ প্রবঞ্চক। আরে বাবা, সাদা চোখেই দেখ না, অনেকের প্রাপ্য বস্তু একা নিজের কাছে জড়ো করেই তো ওরা বড়লোক। অন্যে খেতে পাচ্ছে না, তুমি পুঁজি করছো। নীচতা নয়, ক্রিমিনাল নয় তারা? ভয় ভয় হয়তো বলেছি, মানে আগে আগে বলেছি, এখন আর বলি না। বড় বেশি রকচটা হয়ে গেছেন আজকাল জম্বুদা। আগে বলেছি না, মানে ওরা তো খেটে খুঁটেই এসব করেছে। জম্বুদা এক্ষেত্রে কথা শেষ করতে দেননি, বাঘের মতো গর্জে উঠেছেন। খেটেছে? খেটেছে তা কি? এ পৃথিবীতে কে না খাটছে? খেটে খেতেই তো সবাই এসেছে, নাকি বসে বসে খেতে? তাহলে দেশের লোক খেতে পাবে না আর তুমি মোটর চড়বে? দেশের লোক জ্যৈষ্ঠের দুপুরে মাথায় একটা ছাতা জুটবে না আর তুমি এয়ার কন্ডিশন ঘরে বসে আইসক্রিম খাবে? দেশের লোক শীতে জমে মারা যাবে আর তুমি ৫২টা গরম স্যুট তোমার ওয়ার্ড্রোবে পচাবে। বল বল, তুই এসব অমানবিকতা কিনা? অবশ্যই স্বীকার করতে হয় অমানবিকতা, এবং মাঝে মাঝে যে অন্তরের অন্তঃস্থলে ওই অমানবিক ইচ্ছাগুলোই উঁকি মারে, সেটার জন্যই মরমে মরে যায়। তা আমরা তো তবু মাঝে মাঝে শুনি। বেচারি জম্বু বৌদিকে রাত দিনই শুনতে হয় এসব। বিলাসিতা? বিলাসিতার স্বাদ তোমার? জানো, ওটা চরিত্রহীনতার চেয়েও খারাপ। মেয়ে জাতটা পুতুল নয় যে হাতে মুখে রং মেখে বেড়াবে। ঘরের আসবাব নও যে শাটিন মখমলে নিজেকে মুড়ে ঘরের শোভা বর্ধন করবে। গহনার দোকান নও যে সর্বাঙ্গে বিজ্ঞাপন এঁটে বসে থাকবে। মানুষ মানুষের মতন হওয়া চাই। বৌদি অবশ্য কথায় কোনোদিনই স্বামীর সঙ্গে পেরে ওঠেন না, তবু ক্ষীণ প্রতিবাদ করেন। সাজতে গুজতে কে চাইছে, তবু সংসারে সুবিধে অসুবিধের জন্যে। দাদা আবার উদ্দীপ্ত হন। সুবিধে অসুবিধে মানে? সুবিধা গ্রহণ মানেই তো যন্ত্রের দাসত্ব করা। কেন কেন তুমি যন্ত্রের দাস হবে?
যেখানে দেশের লোকের দুমুঠো ভাত ফোটাতে কাঠ জোটে না, সেখানে কেন তুমি ইলেকট্রিক জেলে পঞ্চব্যঞ্জন রাতবার স্বাদ করবে? যে দেশে লোকের তেষ্টার জল জোটে না, সেখানে তুমি ফ্রিজের ঠান্ডা শরবত খাবে? পাতক হবে না? মহাপাতক। তা মহাপাতকের ভয়ই হোক কি না হোক, জম্বুদার প্রবল শাসনেই এসব মেনে নিতে হয় বৌদিকে। তাছাড়া জম্বুদার গলার জোরের সঙ্গে পকেটের জোরের তফাৎ আছে। তাই বৌদি শুধু সঝঙ্কার মন্তব্য করেন, তোমার সংসারে এসে পড়াই তো মস্ত এক মহাপাতক হয়েছে আমার, আর কত হবে? বলেই পলায়ন দিতেন। ভদ্রমহিলা স্বামীকে ভয় করেন বিলক্ষণ। কিন্তু সহসা পট পরিবর্তন হলো। জম্বু বৌদির ভাগ্যে ঘটে গেল এক অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা। অলৌকিকই বলবো, কারণ কে কবে শুনেছে কোনো মহিলা তার মাস্তুতো মামার সম্পত্তি পেয়েছেন? আমি তো শুনিনি। অথচ জম্বু বৌদি তাই পেলেন। কোথায় কোনখানে ছিলেন এক বিরাট ধনী ব্যাচেলার মামা, মানে মাস্তুতো মামা। তিনি মৃত্যুকালে তার যথা সর্বস্ব দিয়ে গেলেন ওই ভাগ্নিটিকে। আশ্চর্য, সেই ভদ্রলোকের কি ত্রিভুবনে আর কেউ ছিল না? ভাইপো, ভাইয়ের শালাপো, শালিপো, ভাগ্নে, কিচ্ছু না? নাকি ছিল হয়তো, শুধু তাদের উপর রাগ করেই এইটি করে গেছেন? সে যাক, আসল কথা হচ্ছে জম্বু বৌদির লাগ। একেই বলে পাতা চাপা কপাল। অবশ্য প্রবাদটা সেকেলে, কিন্তু ওই সেকেলে প্রবাদগুলোর মতো এমন লাকসই বচন তো একেলে অভিধানে আর খুঁজে পাওয়া যায় না। পাতা চাপা কপাল, কতটুকুর মধ্যে কতখানি অভিব্যক্তি, বিন্দুর মধ্যে সিন্ধু। কিন্তু প্রকাশভঙ্গির আধুনিকতা পৌরাণিকতা নিয়ে মাথা ঘামাচ্ছি না আমি। মাথা ঘামছে, মানে সর্বশরীরই ঘামছে জম্বু বৌদির কপালের খবরে। মাতুল বিয়োগ রূপ একটি দমকা হাওয়ায় যার ওপরকার ঢাকা পাতাটুকু হুশ করে উড়ে গেছে। ঈর্ষা আমি করছি না, তবে কিনা আমাদের মতোই পাথর চাপা কপালেদের কানে এহেন অভূতপূর্ব খবর এলে বুকটা একটু পাথর পাথর হয়ে ওঠে বইকি। অন্তত এটুকু তো মনে হবেই, আমাদের তিনকুলে কোথাও কোনোখানে এমন একটি বিবেচক আত্মীয় তো দেখলাম না কখনো। আমাদের কোনো আত্মীয় যদি মৃত্যুকালে তার যথাসর্বস্ব দিয়ে যান আমাদের, তো সেই যথাসর্বস্বটি হবে বিধবা স্ত্রী, নাবালক সন্তান, পর্বত প্রমাণ ঋণ। কিন্তু ঈর্ষাকাতর হব না, তাই খবরটা শুনেই আনন্দ জানাতে গেলাম। ভয় একটু ছিল জম্বুদা সম্পর্কে, দেখলাম আশঙ্কা অমূলকও নয়। জম্বুদা বাঁকা ঠোঁট আরো বাঁকিয়ে বলে উঠলেন, শুনেছিস খবর? তোর বৌদি তো এবার রীতিমতো একটি ধনবতী মহিলা হয়ে উঠলেন রে। শুনে আনন্দ প্রকাশ করব না আক্ষেপ, সেটা নির্বাচন করতে না পেরে সর্বভাব ব্যঞ্জক হাসির স্মরণ নিলাম। জম্বুদা আবার বললেন, আর এই বর্ষে বেহালায় বাসায় এসে তোদের আর বৌদির দেখা মিলবে না রে। দেখতে বাসনা হলো তো থিয়েটার রোডে যেতে হবে, বুঝলি? দেউড়ির দারোয়ানকে সেলাম জানিয়ে এত্তালা পাঠাতে হবে। বৌদি এবার ক্রুদ্ধ হলেন। আর যে তিনি জম্বুদার শাসনের নিচে থাকবেন না তার আভাস মোটামুটি পাওয়া গেল সেই ক্রুদ্ধ কণ্ঠস্বরে। এত্তালা পাঠাতে হবে? হতো তাই মামার কাছে যেতে? দাদা উদাস কণ্ঠে বললেন, কি জানি হতো কিনা, যাইনি তো কখনো তোমার মামার দেউড়িতে ধর্ণা দিতে। কথাটা সত্যি, বৌদির আক্ষেপোক্তি থেকেই শুনেছি মাঝে মাঝে। মামা এত ভালোবাসেন, কিন্তু জম্বুদা জীবনে অমুখ হন না এবং বৌদিকে পারতপক্ষে যেতেও দেন না। আর মামা নিজে বেড়াতে এলে মুখের সামনে খবরের কাগজ ধরে বসে থাকেন জম্বুদা।
অত বড় একটা মান্যগণ্য লোক, বৌদি দুঃখ করে বলেছেন, তাকে এত অগ্রাহ্য? সত্যি, এত অগ্রাহ্য কেন? কারণটা কি? মামা কি মাতাল, দাঁতাল, নাকি চরিত্রই খারাপ, অথবা দুর্মুখ রকচটা অহংকারী? হুম, ওসবের কিছুই নয়। ওই একটি কারণ, বড় লোক, অগাধ বড় লোক। যারা নাকি পৃথিবীর পরমতম পাপী, তাদেরই একটি নমুনা মামা। বুঝলাম, এইবার একটি দাম্পত্য বিচ্ছেদের দর্শক হবার জন্য প্রস্তুত হতে হবে আমাদের। এই নাটকাভিনয়ের টিকিট কেটে দিয়ে গেছেন জম্বুদার মাস্তুতো মামা শ্বশুর নিজেই। বৌদি যে আর জম্বুদার ওই কম্বু কণ্ঠে নিচে চাপা পড়ে থাকবেন না, তাতে সন্দেহ নাস্তি। তিনি মামালব্ধ বিষয়ে আরাম আয়েশ বিলাসিতা করতে চাইবেন, এবং জম্বুদা তাতে বাঁকা কটাক্ষে ছুরি হানবেন। অতএব অঙ্কফল বিচ্ছেদ। একটা নিঃশ্বাস পড়ল। বেশ ছিল সংসারটি, দুদণ্ড বেড়াতে এসে সুখ ছিল। যাক, কি আর করা। সেদিনকার মতো সন্দেশ খেয়ে চলে এলাম। যদিও বৌদি মামার নাম করে চোখ মুছতে মুছতে সন্দেশ ধরে দিলেন। কিছুকাল আর যাওয়া হলো না। নানা কাজে পড়লাম, কলকাতার বাইরেও চলে গেলাম, অসুখ করল, ইত্যাদি ইত্যাদি। ঝাড়িয়ে কাটিয়ে অনেকদিন পরে একদিন যাত্রা করলাম। ভাবতে ভাবতে যাচ্ছি, কি পরিস্থিতিতে পড়ি। সত্যি বৌদি সেই থিয়েটার রোডের বাড়িতে চলে যাননি তো? নাকি অতটা নয়, শুধু কর্তাগিন্নিতে বাক্যালাপ বন্ধ, আর আমি যাওয়া মাত্রই দুজনে 200 দফা নালিশ নিয়ে এসে ঝাঁপিয়ে পড়বেন। কাকে রাখবো, কাকেই বা ফেলবো? মনের অগোচরে পাপ নেই, মানসিক সহানুভূতিটুকু বৌদির দিকে। কথায় বলে লক্ষ্মী। লক্ষ্মী যদি যেচে আসেন, ঠেলে ফেলে দেবে মানুষ? কিন্তু আমার মানবিক সত্তা, তাকে তো জম্বুদার দিক থেকে হটিয়ে আনতে পারি না। দ্বিধা দ্বন্দ্বে দুলতে দুলতে জম্বুদার সেই বর্ষে বেহালায় বাসায় গিয়ে দেখি, বাসার দরজায় একটি তালা ঝুলছে। তার মানে হয়ে গেছে সর্বনাশ। নির্ঘাত বৌদি মেয়েটাকে নিয়ে সেই মামার বাড়ি জাঁকিয়ে বসেছেন, আর জম্বুদাকে হাত পুড়িয়ে খেতে হচ্ছে। আর বাড়ি থেকে বেরোতে হলেই তালা ঝুলিয়ে চলে যেতে হচ্ছে। ইস, একেই বলে অর্থম অনর্থম। কিন্তু কতক্ষণ আর বন্ধ দরজার বাইরে ঘোরাঘুরি করব? কতক্ষণ গেছেন জম্বুদা, কোথায় গেছেন, কিছুই তো জানা নেই। সহসা দোতলার বারান্দা থেকে একটি উদাত্ত প্রশ্ন আছাড় খেয়ে এসে পড়ল মাটির ওপর। কাকে চান? কাকে চাই? সর্বনাশ, জম্বুদার ভালো নামটা তো কিছুতেই মনে পড়ছে না। তাকিয়ে দেখলাম স্বয়ং বাড়িওয়ালা। হাতে ক্ষমতা থাকলে জম্বুদা যাকে ফাঁসিতে লটকাতেন, ক্ষমতা নেই বলেই এতাবৎকাল শিরোধার্য করে বসে আছেন। ঊর্ধ্বমুখে বললাম, এখানে যে ভদ্রলোক থাকেন। আবার সেই গলা আছড়ে এসে নিচে পড়ল। থাকেন নয়, থাকতেন। থাকতেন? তার মানে জম্বুদাও চলে গেছেন? কিন্তু কোথায়? সেই কথাই জিজ্ঞেস করি। সুকণ্ঠ ভদ্রলোক সুতিক্ত স্বরে বলেন, কোথায় গেছেন তা কি করে জানবো মশাই? ভদ্রলোক এমন কিছু মাইডিয়ার ছিলেন না যে আমার তার পাত্তা জানতে হবে। নাকের ওপর 2 মাসের বাড়ি ভাড়া ছুড়ে দিয়ে মশমশিয়ে বেরিয়ে গেলেন। জিনিসপত্রগুলো শুদ্ধ নিয়ে গেলেন না, বললেন জাহান্নামে যাগো সব। আমার কি, কুলি ডেকে টান মেরে রাস্তায় ফেলে দিয়ে নতুন ভাড়াটে বসাবো? চলে এলাম। বুঝতে পারলাম ব্যাপার। ভাড়া বাকি পড়েছিল, তার জন্যে জম্বুদাকে উৎখাত করেছিল লোকটা। আর তাতেই জম্বুদা নাকের ওপর ভাড়া ছুড়ে দিয়ে, কে জানে
ওইটাই জম্বুদার হাতে শেষ টাকাটি ছিল কিনা। গরিব হতে পারে লোকটা, কিন্তু মানি তো। তার উপরে বৌদির বিরহ, বৌদির প্রতি অভিমান। ইস, একটা সংসার এমন ছন্নছাড়া হয়ে গেল। আসাটা উচিত ছিল, আরো আগেই আসা উচিত ছিল। সংকট সময়ে যদি রক্ষা না করবে তো কিসের আত্মীয়, কিসের শুভানুধ্যায়ী? যে আগুন ওরা দুজনে জ্বেলেছিলেন, সময় তাতে বরফ জল পড়লে হয়তো অবস্থা এতটা ঘোরালো হতো না। যাক, বৌদির পাত্তাটা বৌদির মামার সেই থিয়েটার রোডের বাড়িতেই পাওয়া যাবে নিশ্চয়ই। সে বাড়ি দেখেছি। একদিন ওইখান দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম, বৌদি চেঁচিয়ে উঠেছিলেন, এই এই দেখো, এই সেই আমার অনাদি মামার বাড়ি। তা কথা শেষ করতে দেননি জম্বুদা, বলেছিলেন, দেখেছিস হীনমন্যতা, কে না কে এক মাস্তুতো মামা, তার বাড়ির ছায়াটা দেখেও উল্লাস, যেহেতু উনি বড় লোক। বৌদি ক্ষুব্ধ গলায় বলেছিলেন, আহা, বড় লোক বলেই বুঝি, ভালোবাসেন বলেই। জম্বুদা বলেছিলেন, থামো, বড় লোকের আবার ভালোবাসা, ভালোবাসার কথা তুলো না। ভালোবাসা মানেটা কি? টাকা আছে সেটা দেখাবার একটা জায়গা চাই, এই তো। তুমি হচ্ছে সেই জায়গা, বিকাশের ক্ষেত্র। 20 টাকার মিষ্টি নিয়ে 50 টাকার শাড়ি নিয়ে দেখতে এলেন তোমায়, তুমি অমনি বিগলিত হলে, মামা আমায় কি ভালোবাসেন। এসব লোকের শাস্তি হয় না? বৌদি রাগ করে বলেছিলেন, তা তুমি শাস্তিটা কম করনি? এত অগ্রাহ্য দেখিয়েছ যে ইদানিং আর আমাকে দেখতে আসাই ছেড়ে দিয়েছিলেন মামা। সারা রাস্তা ওই নিয়ে তর্ক চলেছিল কর্তাগিন্নিতে। কিন্তু সে যা, বাড়িটা যে আমার চেনা হয়ে গিয়েছিল সেটাই হচ্ছে সুখের কথা। থিয়েটার রোডের সেই বাড়ির দেউড়িতে এসে দাঁড়ালাম। দারোয়ান সেলাম করল। বললাম, তোমাদের দিদিমণি আছেন এখানে? জি হ্যাঁ, চলা যাইয়ে। যাক, এর তালাটা দিতে হলো না। চলে এলাম। তবু জানি না দিদিমণি বলতে কি বুঝল সে। গাড়ি বারান্দার নিচে দাঁড়ালাম, আর একটা পাজামা গেঞ্জি পরা হাফ দারোয়ান অর্থাৎ চাকর জিজ্ঞেস করল, কাকে চান? দুর্গা বলে জম্বুদার মেয়ে মিঠুর নাম করলাম। ও আচ্ছা, বলে ভেতরের পথ দেখিয়ে দিল সে। হায়, জম্বুদার সেই বেহালার বাসা। দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গে মিঠুর সেই আমার হাত ধরে ঝুলে পড়া। যা, ও নিয়ে ভেবে লাভ নেই, দরকার এখন খবরে। ঢুকে পড়লাম ড্রয়িং রুমে। কিন্তু এ কি, চোখ কি বিভ্রম দেখছে? ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে বসে কে? জম্বুদা, না জম্বুদার প্রেতাত্মা, জম্বু বৌদির ইচ্ছার পুতুলের মূর্তি ধরে? ভগবান জানেন কি, কারণ আমায় দেখে জম্বুদা কণ্ঠে সেই কম্বু নিনাদ আমদানি করে বলে উঠলেন না, আয় আয়, বহুকাল পরে, তোর তো দেখাই পাওয়া যায় না। জম্বুদা শুধু হাতের খবরের কাগজখানা নামিয়ে গায়ে চাপানো বড় ড্রেসিং গাউনের কোমরে বাঁধা রেশমি দড়ির ঝোলানো থোপনাটা আস্তে আস্তে লোফালুপি করতে করতে বললেন, ও তুই, আয় বস। এমন হতচ্ছাড়া পোশাক পরে এসেছিস কেন রে? তা মিথ্যে বলবো না, স্বর্গত অনাদি মামার এই সুসজ্জিত ড্রয়িং রুমের মূল্যবান সোফায় বসতে গিয়ে নিজেকে হতচ্ছাড়া হতচ্ছাড়াই লাগলো। জম্বুদা বললেন, এবারের কর্তৃটিও হয়েছে এই রকম, বুঝলি তো। সাজসজ্জাটা যে সভ্যতা সংস্কৃতির অন্তর্গত সে খেয়াল তারও নেই। তারপর আর কথা নেই। জম্বুদা আস্তে আস্তে একটি পাইপ ধরালেন। ধীরে সুস্থে একটু কসরত করে সেটিকে ঠোঁটের এক কোণে
আলতোভাবে ঝোলালেন, তারপর আবার কাগজটা হাতে তুলে নিলেন। বিস্ময়ত আমি একটুক্ষণ উসখুস করে বলেই ফেললাম, বৌদি কোথায় জম্বুদা? জম্বুদা পাইপের ফাঁক থেকে কথা বলতে অসমর্থ হয়েই সেটাকে নামিয়ে আঙুলের ফাঁকে রেখে বললেন, বৌদি? হো, ললিতার কথা বলছিস? আছেন বোধহয় ভেতরে, নাকি মার্কেটিংয়ে গেছেন বলতে পারছি না। ভাবছিলাম কোনো কিছুতেই চমকাবো না, তবু চমকে না উঠে পারলাম না। কানটাই যে বিশ্বাসঘাতকতা করল। জম্বুদার মুখে ললিতা, জম্বুদার মুখে স্ত্রী সম্পর্কে সসম্মান উক্তি। তোদের বৌদি আছে কোথাও, দেখে যা, একগাদা রাঁধছে বোধহয় বসে বসে। এই তো ছিল মন্তব্যের ভঙ্গি। খান তাতেই অভ্যস্ত। যা, চমকানি খেতে খেতেই তো আমাদের জীবনের পথ চলা, তাই সামলে নিয়ে বলি, আচ্ছা আমি দেখে আসছি। আরে তুই যাবি কোথায়? বলেই জম্বুদা মধ্যযুগীয় জমিদারের ভঙ্গিতে অলস দরাজ গলায় ডাকতেন, ওরে কে আছিস, দেখ তো তোদের দিদিমণি আছেন কিনা, বলবি একজন ভদ্রলোক এসেছেন, দেখা করতে চান। দেখা করতে আর চাইছিলাম না। বললাম, আচ্ছা আজ না হোক, আমি অন্যদিন আসব। বলে উঠেই পড়ছিলাম প্রায়, হঠাৎ এক বিপর্যয় ঘটল। বাড়ির ভেতরে ভয়ঙ্কর এক আর্তনাদ, তার সঙ্গে একটা কুকুরের হিংস্র ঘেউ ঘেউ, তার সঙ্গে একটা অতাথ গলার ব্যঙ্গ হাসি। মানে কি এর? জম্বুদার দিকে তাকিয়ে প্রশ্ন করতে গিয়ে দেখি সেখানেও ঘটে গেছে খণ্ড প্রলয়। সোফা খালি, পাশের টিপয়টা উল্টানো, একটা ফুলদানি মেঝের কার্পেট ভিজিয়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার পাশেই খবরের কাগজখানা তামাকের পাইপটা বুকে নিয়ে কিঞ্চিত ধূম উদ্গীরণ করছে। মুহূর্তেই ঘটে গেছে এসব। শুধু মেঝের পাতা কার্পেটটা অতিরিক্ত পুরু বলেই শব্দটা হয়নি। কিন্তু জম্বুদা, জম্বুদা কই? এর উত্তর দিলেন বৌদি। আলু থালু কেশবাস নিয়ে ছুটে এসে প্রায় ধপাস করে বসে পড়লেন। বললেন, হ্যাঁ এত করে বলি বেঁধে রাখবি কুকুরটাকে, তা কিছুতে যদি শোনে, খালি হাসবে আর বলবে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। আরে কামড়ে দিলে তোরা বাঁচাবি? আর এই যে হয়েছেন তোমাদের দাদা, ঢুকেছেন তো গিয়ে খিলবন্ধ ঘরে, অথচ কুকুর রাখবার শখটি বিলক্ষণ। বলছি অমূল্য মামার ছেলেটা মরছি কুকুরটার জন্য, দিয়ে দাও তাকে, তা দেবেন না। বলে এরকম একটা বাঘের মতো কুকুর থাকা নাকি আভিজাত্য, অথচ দেখলে ঠক ঠক করে কাঁপবে, কোথাও ঘেউ ঘেউ করেছে তো খড়ে গিয়ে খিল দেবে। আশ্চর্য, পুরুষ মানুষের এত ভয়। হঠাৎ পাশের ঘর থেকে জম্বুদা বেরিয়ে আসেন, গম্ভীর গলায় বলেন, ভয় মানে? বাথরুমে যেতে হলো হঠাৎ, তা এগুলো পড়লো কিভাবে হ্যাঁ এখানে শুনি? আমি তাড়াতাড়ি তুলতে যাচ্ছিলাম। জম্বুদা নিবৃত করলেন, বললেন, তুই কেন? আশ্চর্য। তারপর আবার হাঁক পারলেন, গুরুদয়াল, গুরুদয়াল। সেই গেঞ্জি পাজামা পরা ছোকরা এসে দাঁড়ালো। জম্বুদা অকারণ ক্রুদ্ধ স্বরে তাকে বললেন, ইসকো উঠাও লেও, ঠিকঠাক করকে দেও। ছোকরা একটু মুচকি হেসে সব ঠিক করে দিয়ে ভালো বাঙালি গলায় বললে, চা লাগবে দিদিমণি? জম্বুদা তীব্র স্বরে বললেন, জরুর লাগেগা। আর বৌদি এতক্ষণে হাঁপ ফেলে বললেন, উফ, হার্ট ফেল করার দাখিল। তুমি কতক্ষণ? এই তো খানিকক্ষণ বৌদি। বেশ করেছো ভাই, রোজই ভাবি তোমাদের কথা, তো বাড়ি চিনলে কেমন করে? জম্বুদা বোধ করি আর সেই আভিজাত্যের নির্লিপ্ত আত্মস্থ মুখোশটা মুখে সেটে রাখতে পারলেন না। হঠাৎই চেঁচিয়ে বলে উঠলেন, বোকার মতো কথা বলো না ললিতা,
এ কে মল্লিকের নাম কলকাতা শহরে কে না জানে? টেলিফোন গাইডেই পেয়েছে নিশ্চয়ই। বৌদি অবশ্যই সেই অনেক দিন আগের কথা ভুলে গেছেন। আমিও আর তুললাম না। বৌদি বললেন, তারপর তোমাদের খবর কি? হাসলাম। আমাদের আবার খবর? খবর তো তোমাদেরই। কি বলো জম্বুদা? জম্বুদা এবার একটু উচ্চাঙ্গের হাসি হাসেন। দেখো, জম্বুদা ছাড়াও কিন্তু বৃত্তি দত্ত আমার একটা নাম ছিল, জনরঞ্জন। নামটা এমন কিছু দুরাচার্যও নয়। সে যা, খবর আমারও কিছু নেই। একজন ধনবতী মহিলার বংশবৎ স্বামী সেজে আছি। বৌদি হাসফাসিয়ে ওঠেন। স্বামী সেজে বসে আছো তুমি? সাজা স্বামী? আহা, ওই হলো, চটছ কেন? বুঝলি তোদের এই ললিতা দেবী? বুড়ো বয়সে সকলের সামনে ললিতা ললিতা করো না বাপু, ভালো লাগে না। দাদা মৃদু হাসির সঙ্গে বললেন, তা ভালো না লাগলেই বা চলবে কেন গো? এখন সর্বদাই তো ললিতা দেবী। মোটা মোটা চেক সই করবেন ললিতা দেবী, সেন্ট্রাল অ্যাভিনিউর 2000 টাকা বাড়ি ভাড়ার রসিদ দেবেন ললিতা দেবী। অতএব দাদার সেই ব্যঙ্গ তীক্ষ্ণ কথাগুলি আছে ঠিকই দেখছে, কিন্তু মুখের ভাবটি আর তার অনুগামী কই? জম্বুদার সেই সদা উত্তেজিত পেশি কঠিন মুখের রেখায় রেখায় এখন যেন মাখনের অনুলেপন। সেই মসৃণ মধুর মুখেই আবার বললেন, চল না, দেখবি বুড়োর সংসারে সমারোহের বহর। ঘরে ঘরে কি সাজসজ্জা, ঘরে ঘরে অ্যাটাচ বাথ, সব ঘরে এয়ার কন্ডিশন, ইলেকট্রিক চুল্লি, দুটো ফ্রিজ। সে একেবারে এলাহি ব্যাপার। বুড়োর গিন্নি ছিল না, কিন্তু শখ ছিল প্রচুর। তবে ওই আর কি, পছন্দের প্যাটার্নটা ওল্ড টাইপের, বুঝলি? দেখ না, এই ড্রয়িং রুম সেটটা মনে হচ্ছে না 19 শতাব্দীর? এক ধার থেকে বদলে ফেলবো সব। বৌদি ফোঁস করে ওঠেন, ফের ফের তুমি ওই কথা বলছো? মামার সাজানো সংসারে এসেই বলছেন এটা সেকেলে ওটা সেকেলে বাতিল করে দেব, বদলে দেব। কেন বলো তো ভাই? আমি কিছু বলবার আগেই জম্বুদা আবার বলে ওঠেন, এই দেখো, কেন আবার কি? থাকতে হলে একটু ভালোভাবেই থাকতে হয় না? তা নয়, সেই ক্লাইভের আমলের ফার্নিচার। বুড়োর পয়সাই ছিল, রুচি ছিল না। তো রুচির কথাই বা বলবো কি? ললিতা দেবী তো বেহালার বাসার সেই তৈজস পত্রাদি ফেলে আসার দুঃখে কেঁদে ভাসালেন। জেলে নিন আঁশচুপড়ির গল্প আর কি। তা বলে তুমি মামার সব চিহ্ন মুছে দেবে? দেখো ভাই, মামা কিছু লোককে মাসে মাসে সাহায্য করতেন, সে বেচারাদেরও উনি কিছু 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 ওটা। জম্বুদা হঠাৎ উদ্দীপ্ত হন। জম্বুদার মুখ থেকে পাইপটা খসে পড়ে। এই এত বড় লিস্ট, গোটা 50 তো হবে। শুধু শুধু খাজনা আদায় করতে এসে দাঁড়ালো যেন। কিসের খাজনা? না দারিদ্রের খাজনা। যেহেতু তারা অকৃতি, অক্ষম, অলস, বেকার, সেই হেতু তারা তার ট্যাক্স নেবে। কেন? বৌদি ক্ষুব্ধ গলায় বললেন, ওরা তো বেশি চায় না, 5, 10, 15, এই তো। কত টাকা মামার! জম্বুদা পুরনো কালের উত্তেজনার গলায় বলে উঠলেন, আহা, টাকার কথা হচ্ছে কোথায়? টাকার কথা তো হচ্ছে না। তোমার টাকা তুমি ইচ্ছে করলে ডাস্টবিনে ফেলে দিতে পারো, কিন্তু পাপকে তুমি প্রশ্রয় দেবে কেন? দারিদ্রতা একটা ঘৃণ্য পাপ, তা তুমি জানো না? কারণ অলসতা থেকেই তার জন্ম। যে অলসতা, শ্রম বিমুখতা, তাকে তুমি প্রশ্রয় দেবে? হ্যাঁ ললিতা? বৌদি অসন্তুষ্ট গলায় বলেন, নিজেই তো বলতে ভাগ করে খেতে হবে, সকলের সাথে অন্নপান। এখন কি হলো? জম্বুদা কিন্তু অতীত কথায় বিচলিত হন না, বরং আরো উদ্দীপ্ত হন। চমৎকার! সেটা আর এটা এক হলো বুঝি? এ তুমি কি করছো? কতগুলো অলস লোককে ভিক্ষাবৃত্তি করার সুযোগ দিচ্ছ, যারা দেশের শত্রু, সমাজের শত্রু। কি আর বলবো, আমার হাতে যদি পাওয়ার থাকতো না,
এই লোকগুলোকে জ্যান্ত করে দিতাম, স্রেফ জ্যান্ত করে। পাইপটা তুলে নিলেন আবার। তেষ্টা পাচ্ছিল আমার। ফ্রিজের জল খাবার ভয় তো আছেই, আমার আবার ঠান্ডা জলে অ্যালার্জি। তাই বললাম, আচ্ছা আমি আজ উঠি জম্বুদা। জম্বুদা রেড়ে করে ওঠেন। উঠি মানে? উঠবি কি? চা খেয়ে যাবি না? চায়ের কি হলো বলো তো ললিতা? তোমার এই চাকরগুলো 1 নম্বরের কুঁড়ে, এক ধার থেকে সব কটাকে বিদেয় করব, স্রেফ ছেঁটিয়ে বিদেয় করে দেব। একটু চা আনতে এত দেরি? হ্যাঁ, কোথায় সব? বৌদি উঠে পড়লেন। আমি দেখছি, তো চিচিও না। দাদা ধমক দেন, না তুমি দেখবে না, এটা ওদের আশকারা দেওয়া, আমিই ডাকছি। ব্যস্ত হয়ে বলি, আজ থাক না জম্বুদা, আরেকদিন হবে। আজ থাক জম্বুদা। আচ্ছা বৌদি, মিঠুকে তো দেখলাম না। মিঠু? বৌদির চোখ ছলছল করে উঠল। তাকে তো কনভেন্টে দিয়ে দিয়েছেন তোমার দাদা। কনভেন্টে? বিস্মিত হব না প্রতিজ্ঞা করেও বিস্মিত হই। আর জম্বুদা বিস্মিত হন আমার বিষয়ে। তা অমন আকাশ থেকে পড়ছিস কেন? অনাদি মল্লিকের ভাবী উত্তরাধিকারিণী হিসাবে মানুষ করে তুলতে হবে তো। বেহালা বালিকা বিদ্যালয়ে পড়ে পড়ে তো তার পরকাল ঝরঝরে হয়ে যাচ্ছিল। শ্রীমতী ললিতা দেবীর পাতা চাপা কপালের পাতাটা যখন উড়েই গেছে। আরে উঠে বললি, ওই তো চা এসে গেছে তো। তো তোমরাই খাও, চলি বৌদি। বলে তাড়াতাড়ি ছেঁড়া চটিটাকে পায়ে গলিয়ে দরজার বাইরে বেরিয়ে আসি। শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত পাতা চাপা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।